স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশ। গণভবন থেকে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী। খুলনায় বিএনপির সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ। সন্ধ্যা ৬টা পর্যন্ত সব রুটে গাড়ি চলাচল বন্ধে যাত্রীদের ভোগান্তি। দেশের ২৯ পৌরসভায় কাল নির্বাচন। সব কেন্দ্রে ভোট হবে ইভিএমে। পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। দুই যুগ পর মানিকগঞ্জের আরিচা থেকে পাবনার কাজিরহাট নৌপথে ফেরি চালু। গাড়ির চাপ কমবে বঙ্গবন্ধু সেতুতে। স্বাগত সমগ্র বাংলাদেশে। আপনাদের সাথে আছে মাতিফান জুমান। শিরোনাম শুনছিলেন, চলে যাচ্ছি পুরো খবরে। আর শুরুতেই উন্নয়নশীল দেশে উত্তরণের বিষয়ে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংবাদ সম্মেলনে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। বিভিন্ন মন্ত্রণালয়ের সচিববৃন্দ এবং উপস্থিত আছেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আমি আজকের অনুষ্ঠানের শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ৭৫ সনের ১৫ই আগস্ট কালরাত্রিতে নির্মম হত্যাকাণ্ডের শিকার বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ সকল শহীদানদের, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ৩০ লক্ষ শহীদদের, সম্ভ্রম হারানো ২ লক্ষ মা বোনদের এবং ৭১ রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের। মাননীয় প্রধানমন্ত্রী ও উপস্থিত সুধীমণ্ডলী, আপনাদের সদয় অবগতির জন্য জানাতে চাচ্ছি যে এই পর্যন্ত মোট ৬টি দেশ স্বল্পোন্নত দেশ হতে উত্তরণ লাভে সমর্থ হয়েছে, কিন্তু এদের কেউই ২টির বেশি মানদণ্ড পূরণে সক্ষম হয়নি। উত্তরণের ক্ষেত্রে সকল সূচকে সফলভাবে উত্তীর্ণ হওয়া বাংলাদেশের শক্তিশালী আর্থসামাজিক অবস্থায় তার প্রমাণ বহন করে। মাননীয় প্রধানমন্ত্রী, স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের বিষয়ে গতকাল ২৬শে ফেব্রুয়ারি ২০২১ তারিখে বাংলাদেশ জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ লাভ করেছে। উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার এই দ্রুত প্রাগ্রসরমান ধারায় বাংলাদেশের এই উত্তরণ এক বিরাট সাফল্যকর অর্জন। এই সম্মান বাংলাদেশের, এই মর্যাদা সমগ্র বাঙালি জাতির। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী উন্নয়ন দর্শন, রাষ্ট্রচিন্তায় অগ্রবর্তিতা, প্রজ্ঞা ও বলিষ্ঠ নেতৃত্বের কারণেই এই স্বীকৃতি অর্জন সম্ভব হয়েছে, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বলতর করে তুলেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ অর্থনৈতিক ব্যবস্থাপনা, জনমানুষের জীবনমান ও জীবন কুশলতা বৃদ্ধি, মানব সম্পদের পরিবর্ধন এবং উন্নয়ন ভাবনায় প্রায়োগিক কার্যক্রমের এই গুরুত্ব আরোপের মধ্য দিয়ে সঠিক নেতৃত্ব প্রদানের ফলেই এলডিসি স্ট্যাটাস হতে উত্তরণের 3টি নির্ণায়কে বাংলাদেশের সুসংহত অবস্থান অর্জন সম্ভব হয়েছে এবং পরনির্ভরশীলতা হতে মুক্ত হয়ে বাংলাদেশ আত্মমর্যাদা সম্পন্ন উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বের বুকে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। গৌরবের এই মহেন্দ্রক্ষণে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের আপামর জনসাধারণ এবং প্রজাতন্ত্রের সকল কর্মচারীর পক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। তার নেতৃত্বাধীন সরকারের সময়োপযোগী কল্যাণকর ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং তার সফল বাস্তবায়নের মাধ্যমে 2021 সালের মধ্যে বাংলাদেশ একটি মধ্য আয়ের এবং 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হতে সক্ষম হবে বলে আমরা দৃঢ় আশাবাদ ব্যক্ত করছি। সকলের সমন্বিত প্রয়াসে উন্নয়নের এই ত্বরমান পরিক্রম অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ অসম্ভাবী হয়ে উঠবে। এবার আমি মাননীয় অর্থমন্ত্রীকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট উন্নয়নশীল দেশে বাংলাদেশের উত্তরণে জাতিসংঘের সুপারিশপত্র হস্তান্তর করার জন্য বিনীত অনুরোধ করছি।
ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। এবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত সাংবাদিক মহোদয়দের উদ্দেশ্যে তার বক্তব্য উপস্থাপন করবেন। আমি এই পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থিত মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস সচিব জনাব ইহসানুল করিম মহোদয়কে সঞ্চালনা করার জন্য বিনীত অনুরোধ করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন। মুজিব বর্ষের এই শুভক্ষণে এবং স্বাধীনতার এই মহেন্দ্রক্ষণে আপনাদের কাছে এক ঐতিহাসিক শুভবার্তা জানানোর জন্যই মাননীয় প্রধানমন্ত্রীর আজকের এই সংবাদ সম্মেলন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যথারীতি নিয়ম অনুযায়ী আমরা অতীতের মতো এবারও প্রথমে মাননীয় প্রধানমন্ত্রী তার সূচনামূলক বক্তব্য দেবেন, তারপরে আপনাদের প্রশ্নোত্তর পর্ব শুরু হবে। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, প্রশ্ন করার সময় আপনার নিজের পরিচয় এবং আপনার প্রতিষ্ঠানের পরিচয় জানাবেন এবং কেউ একটার বেশি প্রশ্ন করবেন না, যাতে অন্যরা সুযোগ পায়। আমি এখন মাননীয় প্রধানমন্ত্রীকে তার সূচনামূলক বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং আমাদের মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, আমাদের প্রশাসনের ঊর্ধ্বতন এবং সকল কর্মকর্তা বৃন্দ এবং উপস্থিত আমার দল আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং বিশেষ করে আমার সমগ্র দেশবাসীকেই আমি শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম। করোনা ভাইরাসের এই মহামারী চলছে। বহুদিন আপনাদের সঙ্গে দেখা হয় না সাংবাদিক ভাই বোনেরা, এই প্রায় 1 বছর পরে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তারপর সরাসরি না, ভার্চুয়াল, কারণ করোনার কারণে একরকম বলতে গেলে বন্দি জীবনই কাটাতে হচ্ছে, কিন্তু ডিজিটাল বাংলাদেশ করেছিলাম বলেই তার মাধ্যমে রাষ্ট্রের সকল কাজ আমরা চালাতে পারছি। তবে আমি আজকে আপনাদের সামনে যে উপস্থিত হয়েছি সেটা বাংলাদেশের একটি মহৎ এবং গৌরবোজ্জ্বল অর্জনের সুসংবাদ দেওয়ার জন্য। বাংলাদেশ গতকাল স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ লাভ করেছে। আমরা উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পূর্ণ যোগ্যতা অর্জন করেছি। সমগ্র জাতির জন্য এটা অত্যন্ত আনন্দের এবং গর্বের। আমাদের এই উত্তরণ এমন এক সময় ঘটল যখন আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করছি। সেই সাথে আমাদের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের দ্বার প্রান্তে। বাংলাদেশের জন্য এই উত্তরণ এক ঐতিহাসিক ঘটনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাত্র 3.5 বছরে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের বলতে গেলে একটা ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে শূন্য হাতে যাত্রা শুরু করে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করে রেখে গিয়েছিলেন মাত্র 3.5 বছরের মধ্যে। স্বাধীনতার 50 বছর পূর্তিতে তাঁরই হাতে গড়া বাংলাদেশ আওয়ামী লীগ এই বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করতে সক্ষম হলো। এ কৃতিত্ব সমগ্র বাংলাদেশের জনগণের। দেশে বিদেশে প্রবাসে যারা, আমি সকলকেই এই কৃতিত্বের অংশীদার মনে করি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই মাইল ফলক অর্জন করতে পেরেছি। এই শুভ মুহূর্তে আমি দেশ ও দেশের বাইরে অবস্থানরত বাংলাদেশের সকল নাগরিককে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের উন্নয়ন সহযোগীদের ধন্যবাদ জানাচ্ছি। জাতির পিতার কন্যা হিসেবে জনগণের একজন নগণ্য সেবক আমি। সেই সেবক হিসেবে এই কৃতিত্ব অর্জনের সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আমি এই অর্জনকে উৎসর্গ করছি আমাদের দেশের নতুন প্রজন্মকে, তরুণদের জন্য, যারা আজকের বাংলাদেশকে
আরও সামনে এগিয়ে নিয়ে উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলবে। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি তার জীবনটা উৎসর্গ করেছিলেন দেশের মানুষের জন্য, এবং তার সেই সংগ্রামের ফসল আজকের স্বাধীন বাংলাদেশ। আমি স্মরণ করছি জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এইচ.এম. কামরুজ্জামানকে। আমি শ্রদ্ধা জানাচ্ছি 30 লক্ষ শহীদ এবং 2 লাখ নির্যাতিত মা বোনের প্রতি। আমাদের বীর মুক্তিযোদ্ধাদের আমার সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আমি গভীর বেদনার সাথে স্মরণ করছি 15ই আগস্ট, সেই কালো রাতে, যেদিন আমার বাবা বাংলাদেশের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেই শুধু হত্যা করেনি, হত্যা করেছিল আমার মা বেগম ফজিলাতুন্নেছা মুজিবকে, আমার ভাই, সকলেই আমার ছোট, ক্যাপ্টেন শেখ কামাল মুক্তিযোদ্ধা, লেফটেন্যান্ট শেখ জামাল মুক্তিযোদ্ধা এবং আমার ছোট্ট ভাইটি রাসেলকে। হত্যা করেছিল আমার একমাত্র চাচা মুক্তিযোদ্ধা শেখ আবু নাসির সহ আমাদের পরিবারের অনেক সদস্যকে। আমি তাদের প্রতি আজ শ্রদ্ধা জানাই। কামাল জামালের নবপরিণীত বধূ, যাদের হাতের মেহেদির রং তখনও শুকায়নি, সুলতানা কামাল ও রোজি জামাল, আজ তাদেরকে আমি স্মরণ করছি। সেই দিন আমাদের বাসায় বা জাতির পিতাকে রক্ষা করতে এসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের মিলিটারি সেক্রেটারি কর্নেল জামিল এবং পুলিশের এএসপি হাসিবুর রহমান, তারাও জীবন দিয়েছিল। আমি তাদের কথাও স্মরণ করি। প্রিয় সাংবাদিকবৃন্দ, পাকিস্তান রাষ্ট্রের পূর্ববঙ্গ শুধু অবহেলিত ছিল না, এখানকার যত সম্পদ তা সবই নিয়ে যাওয়া হতো সেই পশ্চিম পাকিস্তানে। অথচ জনসংখ্যার দিক থেকে এই পূর্ববঙ্গ ছিল সংখ্যাগরিষ্ঠ, প্রায় 56% মানুষের জন্য ব্যয় করা হতো মাত্র 25 থেকে 30% সম্পদ, আর পশ্চিম পাকিস্তানের 44% জনগণের জন্য 70 থেকে 75% সম্পদ। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই বৈষম্য এবং শোষণের বিরুদ্ধে সর্বপ্রথম সোচ্চার হন। আমাদের মাতৃভাষায় বাংলা কথা বলার অধিকার যখন কেড়ে নেওয়ার চেষ্টা চালায় তখন থেকেই শুরু করেন রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির আন্দোলন। এই আন্দোলনের ধারাবাহিকতায় 1971 সালে 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা অর্জন করি আমাদের বিজয়, স্বাধীনতা, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। কিন্তু পাকিস্তানি জান্তারাই পরাজয় নিশ্চিত জেনে বাংলাদেশের সব অবকাঠামো ধ্বংস করে গিয়েছিল। রাস্তাঘাট নেই, রেল লাইন, ব্রিজ, কালভার্ট ধ্বংসপ্রাপ্ত, সমুদ্রবন্দর, নদীবন্দর অচল, কলকারখানা বন্ধ, অফিস, আদালত, স্কুল, কলেজ সবই প্রায় ধ্বংসপ্রাপ্ত। পূর্ববঙ্গ ছিল একটি প্রদেশ। এই প্রদেশে প্রশাসনকে তিনি অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে একটি স্বাধীন দেশের উপযোগী করে একেবারে শূন্য হাতে যাত্রা শুরু করে দেশের পুনর্গঠনের কাজ শুরু করেন। ভারত থেকে ফিরে আসা 1 কোটি শরণার্থী সহ দেশের অভ্যন্তরে উদ্বাস্তু হয়ে পড়া প্রায় 3.5 কোটি মানুষকে পুনর্বাসন করেন। শহীদ পরিবার, নির্যাতিত পরিবার, মুক্তিযোদ্ধা, ঘরবাড়ি হারানো সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। বঙ্গবন্ধু শেখ মুজিব সরকারের সময় জিডিপি প্রবৃদ্ধির হার 7% অতিক্রম করে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে প্রবেশ করে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের যে কর্মসূচি তিনি হাতে নিয়েছেন সেটা তিনি শেষ করে যেতে পারেননি। 15ই আগস্ট স্বাধীনতা বিরোধী কুচক্রীরা তাকে সপরিবারে অধিকাংশ সদস্য সহ হত্যার মাধ্যমে শুধু মুক্তিযুদ্ধের চেতনাকেই ধ্বংস করেনি, তারা বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকেও স্তব্ধ করে দেয়। এর প্রমাণ আপনারা দেখেছেন 75 সাল থেকে 15ই আগস্টের পর 21 বছর ধরে 18-19টে কু হয়েছে,
সেনা সদস্য থেকে শুরু করে অফিসার থেকে শুরু করে বহু নেতাকর্মী জনগণ হত্যার শিকার হয়েছে। প্রতি রাতে বাংলাদেশে কারফিউ থাকতো। এমন একটা অন্ধকার যুগে আমরা ছিলাম। বাংলাদেশের ভাবমূর্তি বহির্বিশ্বে ছিল খরা, বন্যা, দুর্যোগের দেশ, ভিক্ষুকের দেশ। এবং সে সময় বার্ষিক বাজেটের একটা বড় অংশ আসতো বিদেশি সাহায্য থেকে। খাদ্যের জন্য বিদেশি সাহায্যের দিকে তাকিয়ে থাকতো ৭৫ পরবর্তী সরকারগুলো। এমনকি পুরনো কাপড় বিদেশ থেকে এনে আমাদের দেশের মানুষকে পরতে দেওয়া হতো তাদের লজ্জা নিবারণের জন্য। আমাদের গ্রামগুলো ছিল সবথেকে বেশি অবহেলিত, অথচ আমাদের গ্রামে দিকে কেউ লক্ষ্য করতো না। যোগাযোগের জন্য রাস্তা ছিল না, বিদ্যুৎ ছিল না, মানুষের হাতে কাজ ছিল না। অনাহারে অর্ধহারে মানুষ দিনের পর দিন পার করত। সারাদিন খেটে মজুরি পেত, যা তাদের 2 কিলো চালও কিনতে পারত না। তাদের বলারও জায়গা ছিল না এবং দুর্ভিক্ষ লেগেই থাকতো। ৭৫ পর আমি আমার ছোটো বোন রেহানা আমরা বিদেশে ছিলাম। আমরা কিন্তু 6 বছর দেশে আসতে পারিনি, কারণ মিলিটারি ডিক্টেটর জিয়াউর রহমান আসতে দিতে চায়নি। বাংলাদেশ আওয়ামী লীগ যখন আমার অবর্তমানে আমাকে সবার হচ্ছে নির্বাচিত করে, জনগণের সমর্থন নিয়েই আমি একরকম জোরকে দেশে ফিরে আসি। আর রেহানার তো পাসপোর্টটাও দেয়নি। পাসপোর্টের যখন সময় শেষ হয়ে যায় তখন সে পাসপোর্টটা দিতে অস্বীকার করে। যখন বাংলাদেশে আসার পর যখন 81 সালে আমি আসি, আমি জানি আমার বাবার স্বপ্ন, সে কারণে আমি সমগ্র বাংলাদেশ ঘুরে বেড়াই এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমি যাই, মানুষের দুঃখ দুর্দশা স্বচক্ষে দেখি এবং সবসময় এটাই চিন্তা করতাম এবং মানুষের এই কষ্ট দেখে এই প্রতিজ্ঞাই নিয়েছিলাম যে আল্লাহ যদি কখনো আমাকে সুযোগ দেন তাহলে দেশ পরিচালনার ক্ষেত্রে আমি গ্রামকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব, গ্রামের মানুষের দুঃখ দুর্দশা দূর করব এবং আমাদের অর্থনৈতিক নীতিমালা বা কার্যক্রম আমাকে গ্রাম ভিত্তিক করে তুলব এবং গ্রামের মানুষের উন্নয়নে আমরা কাজ করব। তখন প্রায় ৮০% উপর মানুষ গ্রামেই বাস করত। আমার মনে হয়েছিল এদের যদি দারিদ্র্যমুক্ত করতে পারি তাহলেই বাংলাদেশকে আমরা অতি দ্রুত দারিদ্র্যের হাত থেকে রক্ষা করতে পারব। ৯৬ সালে জনগণের রায় নিয়ে প্রথমবার আওয়ামী লীগ সরকার গঠন করে এবং তখন থেকে আমরা চেষ্টা করি এদেশের সার্বিক উন্নয়নের পরিকল্পনা নিতে, পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করি এবং অর্থনৈতিক উন্নয়নের কাজ আমরা হাতে নিই। আমরা নতুন নতুন পরিকল্পনা এবং বিভিন্ন কর্মসূচি গ্রহণ করি। সামাজিক সুরক্ষা কর্মসূচি প্রবর্তনের মাধ্যমে গরিব প্রান্তিক মানুষদের সরকারি ভাতার আওতায় নিয়ে আসি এবং কৃষি উৎপাদনের উপর বিশেষ জোর দিয়ে দেশকে খাদ্য উৎপাদনের স্বয়ংসম্পূর্ণ করি। এরপর ২০০১ সালে আর আমরা সরকারে আসতে পারিনি, কাজে ২০০১ থেকে ২০০৮-এর অবস্থা আপনাদের ভালোই জানা আছে, কারণ মাঝখানে ৫ বছর বিএনপি জামাত জোট ক্ষমতায় ছিল। সে সময়ও সেই হত্যা, খুন, ধর্ষণ, অত্যাচার, নির্যাতন, কি ব্যাপকভাবে লুটপাট, দুর্নীতি চলেছিল সেটা নিশ্চয়ই আপনাদের স্মরণ আছে। বাংলাদেশ ৫বার দুর্নীতিতে চ্যাম্পিয়নও হয়েছিল, কাজে আপনারা সবাই সেটা জানেন। যাক, ২০০৯ সালে আবার আমরা সরকার গঠন করি এবং তখন থেকে এ পর্যন্ত জনগণের জন্য কাজ করে যাচ্ছি। আমি জনগণের প্রতি কৃতজ্ঞ যে তারা ভোট দিয়ে আমাদেরকে তাদের সেবা করার সুযোগ দিয়েছে। কাজে আজকের যে অর্জন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ, তা আমাদের বিগত ১২ বছরের নিরলস পরিকল্পনা, পরিশ্রম ও প্রচেষ্টার ফসল। আর দেশের মানুষই কিন্তু এসব কাজ করে দিয়েছেন। আমরা শুধু সরকারি থেকে নীতির সহায়তা দিয়ে সুযোগ তৈরি করে দিয়েছি, আর সেই সাথে আমাদের সকলে মিলিতভাবে আমরা কাজ করেছি। প্রিয় সাংবাদিকগণ, মাথাপিছু আয়, মানব সম্পদ এবং অর্থনৈতিক ও পরিবেশগত ভঙ্গুরতা, এই ৩টি সূচকের ভিত্তিতে জাতিসংঘ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের বিষয়টি পর্যালোচনা করে। ২০১৮ সালে অনুষ্ঠিত প্রথম ত্রিবার্ষিক পর্যালোচনা সভায় বাংলাদেশ প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের 3টি মানদণ্ডই
খুব ভালোভাবে পূরণ করতে সক্ষম হয়। তারই ধারাবাহিকতায় এবছর আনুষ্ঠানিক ত্রিবার্ষিক পর্যালোচনা সভায় বাংলাদেশ পুনরায় সকল মানদণ্ড অত্যন্ত সফলতার সঙ্গে পূরণের মাধ্যমে স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের যোগ্যতা অর্জন করল। জাতিসংঘের পর্যালোচনায় 2019 সালে মাথাপিছু আয়ের মানদণ্ড নির্ধারিত ছিল $1,222 মার্কিন। ওই বছর বাংলাদেশের মাথাপিছু আয় ছিল $1,827 মার্কিন। আর বর্তমানে আমাদের মাথাপিছু আয় $2,064 মার্কিন। অর্থাৎ মানদণ্ড যেটা জাতিসংঘ নির্দিষ্ট করছে তার থেকে প্রায় 1.7 গুণ বেশি। মানব সম্পদ সূচকের নির্ধারিত মানদণ্ড 66 এর বিপরীতে বাংলাদেশ অর্জন 75.4। অর্থনৈতিক ও পরিবেশগত ভঙ্গুরতা সূচকে উত্তরণের মানদণ্ড নির্ধারিত ছিল 32 বা তার নিচে, তার কম, কিন্তু ওই সময়ে এক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ছিল 27। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দারিদ্র্য, ক্ষুধা, নিরক্ষরতামুক্ত একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগ সরকার তার সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছে। এক যুগ আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ কিন্তু এক নয়। প্রিয় সাংবাদিকবৃন্দ, নিশ্চয়ই আপনারা সেটা স্বীকার করবেন। আজকের বাংলাদেশ এক বদলে যাওয়া বাংলাদেশ। আর্থিক ও অন্যান্য সূচকগুলির দিকে লক্ষ্য করুন। 2008-09 বছরে জিডিপির আকার ছিল মাত্র 103.5 বিলিয়ন মার্কিন ডলার। 2019-20 সালে তা 330.2 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। এই 12 বছরে সরকারি ব্যয় 4.7 গুণ বৃদ্ধি পেয়ে 87,960 কোটি থেকে 2019-20 বছরে 4,15,550 কোটি টাকা হয়েছে। 2008-09 বছরে রপ্তানি আয়ের পরিমাণ ছিল 15.57 বিলিয়ন ডলার, আর 2018-19 বছরে তা 40.54 বিলিয়ন ডলারে বৃদ্ধি পেয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ 2008-09 অর্থবছরে 7.47 বিলিয়ন মার্কিন ডলার থেকে বৃদ্ধি পেয়ে বর্তমানে 44.03 বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। 2001 সালে আমাদের দেশের দারিদ্র্যের হার ছিল 48.9% এবং হতদরিদ্রের হার ছিল 34.3%। 2019 সালে দারিদ্র্যের হার কমে দাঁড়িয়েছে শতকরা 20.5% এবং হতদারিদ্র্যের হার 10.5%। খাদ্য উৎপাদনে বাংলাদেশ আজ স্বয়ংসম্পূর্ণ। 2019-20 অর্থ বছরে দানাদার খাদ্যশস্য উৎপাদনের পরিমাণ ছিল 4,53,44,000 মেট্রিক টন। বাংলাদেশ বিশ্বে ধান উৎপাদনে তৃতীয় এবং মাছ, মাংস, ডিম, শাক, সবজি উৎপাদনেও স্বয়ংসম্পূর্ণ। আভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছ উৎপাদন বৃদ্ধির হারে বাংলাদেশ দ্বিতীয় স্থানে এবং ইলিশ উৎপাদনকারী 11টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান প্রথম। 2009-10 বছরে বিদ্যুতের স্থাপিত ক্ষমতা ছিল মাত্র 5,271 মেগাওয়াট। বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা 24,421 মেগাওয়াটে উন্নীত হয়েছে। বিদ্যুৎ সুবিধাভোগীর সংখ্যা 47 থেকে 99% উন্নীত হয়েছে। মানুষের গড় আয়ু 2009-10 বছরে 69.61 বছর থেকে বৃদ্ধি পেয়ে 2019-20 সালে দাঁড়িয়েছে 72.6 বছর। 2009-10 বছরের তুলনায় 5 বছর বয়সী শিশু মৃত্যুর হার অর্ধেক কমে দাঁড়িয়েছে প্রতি 1000-এ 28 জন। মাতৃমৃত্যুর হার কমে দাঁড়িয়েছে লাখে 165 জনে এবং 2009-10 ছিল 280 জন। 280 থেকে আমরা কমিয়ে 165-তে এনেছি। বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায়
ডিজিটাল বাংলাদেশ এর সুবিধা আজ শহর থেকে প্রান্তিক গ্রাম পর্যায়ে পর্যন্ত বিস্তৃত হয়েছে। প্রত্যন্ত গ্রাম পর্যন্ত ব্রডব্যান্ড সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে। বঙ্গবন্ধু স্যাটেলাইটের সুবিধা কাজে লাগিয়ে তথ্য প্রযুক্তি খাতে এক বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয়েছে। মুজিব বর্ষ উপলক্ষে দেশের সকল গৃহহীনদের ঘর প্রদান কর্মসূচির আওতায় 8,92,000 গৃহহীনকে ঘর প্রদান করার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে 70,000 ঘর হস্তান্তর করা হয়েছে। আরও 50,000 গৃহ নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। আমরা যদি হিসাব করি 1996 সাল থেকে এ পর্যন্ত মোট 9,98,346 পরিবারকে আমরা বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছি। আমাদের লক্ষ্য বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না, প্রতিটি মানুষকে আমরা ঘর করে দেব। সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতে চলতি বাজেটে 95,574 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা বাজেটের 16.83% এবং জিডিপির 3.01%। উপকারভোগীর সংখ্যা প্রায় 3,25 লাখ। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত 2,53 লাখ শিক্ষার্থীকে বৃত্তি বা উপবৃত্তি প্রদান করা হয়ে থাকে। তাছাড়া আমরা বিনা পয়সায় বই দিই এবং অন্যান্য সুযোগ সুবিধাও আমরা দিয়ে থাকি। করোনাকালে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের কর্মী বা ধর্মযাজক, নন এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক, শিল্পী, সাংবাদিক সহ বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর প্রায় 2.5 কোটি মানুষকে নগদ ও অন্যান্য সহায়তা দেওয়া হয়েছে। বাংলাদেশের নারীরা আজকে স্বাবলম্বী। জেন্ডার গ্যাপ ইন্ডেক্সে 153টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 50তম এবং নারীর রাজনৈতিক ক্ষমতায়নে 7ম। করোনা ভাইরাসের মহামারীর কারণে 2020 সাল শুধু আমাদের বাংলাদেশের জন্য নয়, সারা বিশ্বের জন্য ছিল সংকটময়। এই মহামারীতে যাদের মৃত্যু হয়েছে, আমি তাদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি। আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে টিকাদান কর্মসূচি শুরু করেছি। গত বৃহস্পতিবার পর্যন্ত 28,50,940 জনকে প্রথম ডোজ টিকা প্রদান করা হয়েছে। অবশ্য আজকের হিসাবটা এখনও পাইনি, পেলে আরও বাড়বে। অর্থনীতির চাকাকে সচল রাখতে এখন পর্যন্ত আমরা 1,24,000 কোটি টাকার 23টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছি, যা মোট জিডিপির 4.44%। সাংবাদিক বৃন্দ, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের ফলে বহির্বিশ্বে বাংলাদেশ একটি প্রত্যয়ী ও মর্যাদাশীল দেশ হিসেবে জায়গা করে নেবে। আমাদের এই অর্জনকে সুসংহত এবং টেকসই করতে হবে। 2030 সালের মধ্যে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জন, 2031 সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশ উন্নীত হওয়া এবং 2041 সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়ার ক্ষেত্রে আমাদের জন্য এটি একটি বিশেষ ধাপ। ইতিমধ্যে আমরা 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেছি। টেকসই উত্তরণের লক্ষ্যে বিভিন্ন কৌশল এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাছাড়া পদ্মা সেতু, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী নদীর তলদেশে টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, মহেশখালী মাতারবাড়ি সমন্বিত উন্নয়ন প্রকল্প সহ বেশ কিছু মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এগুলোর কতগুলি এবছর বা আগামী বছরের শুরুতে চালু হবে, যা আমাদের জিডিপিতে অবদান রাখবে। এছাড়া সারা দেশে 100 বিশেষ অর্থনৈতিক অঞ্চল, 2 ডজনের বেশি হাইটেক পার্ক, আইটি ভিলেজ নির্মাণের কাজ এগিয়ে চলছে। এসব বাস্তবায়ন হলে কর্মসংস্থান তৈরি সহ আমাদের অর্থনীতিতে আরও গতি সঞ্চার হবে। বাঙালি বীরের জাতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, কেউ দাবায় রাখতে পারবে না। বাঙালিকে কেউ দাবায় রাখতে পারেনি, পারবে না। মাত্র 9 মাসে আমরা আমাদের স্বাধীনতার লাল সূর্যকে ছিনিয়ে এনেছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের এই উন্নয়নের গতিধারা অব্যাহত থাকলে বিশ্ব দরবারে বাংলাদেশ অচিরেই একটি উন্নত, সমৃদ্ধ, মর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
আসুন দলমত নির্বিশেষে জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই মহেন্দ্রক্ষণে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার করি। সবাইকে আন্তরিক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ। কি কোনো প্রশ্ন থাকতে পারে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আমি কিবরিয়া চৌধুরী, দৈনিক জাতীয় অর্থ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বক্তব্যের শুরুতে যেটা বলছেন কোভিড-19, গোটা বিশ্ব যেখানে উৎকণ্ঠায় উদ্বিগ্ন ছিল এবং সংবাদ মাধ্যমে বাংলাদেশ জ্ঞান সিটি হিসাবে কোটি কোটি লোক আক্রান্ত হবে, এই প্রাকৃতিক মহামারীর দুর্যোগ থেকে আপনি এই জাতিকে রক্ষা করছেন এমন কোন ম্যাজিক দিয়ে, সেটা জাতি আপনার কাছে জানতে চায়, আরও আশ্বস্ত হতে চায়। আপনাকে ধন্যবাদ মানাই। দেখুন, এটা কোনো ম্যাজিকের বিষয় না, এটা হচ্ছে স্বাভাবিক। এই করোনা ভাইরাস এমনভাবে সারা বিশ্বকে স্থবির করে দিয়েছে, সকলেই আসলে মূলত ঘাবড়েই গিয়েছিল যে কী হবে কী হবে। আমি সত্যিই কৃতজ্ঞ আমার দেশের মানুষের কাছে যে আমরা যখন যে কোনো পদক্ষেপ নিয়েছি এবং তাদেরকে আহ্বান জানিয়েছি, তারা সেটা অনুসরণ করেছে এবং স্বাস্থ্য সুরক্ষার যে নিয়ম নীতিগুলি আমরা মেনে চলার জন্য অনুরোধ করেছিলাম, সেটা তারা মেনে চলেছে। এবং সময়োচিত যে সমস্ত পদক্ষেপ, বিশেষ করে অর্থনীতির ক্ষেত্রে, মানে আমাদের দেশের মানুষের যাতে কোনো রকম আর্থিক কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রেখে বিশেষ প্রণোদনা দেওয়া বা আর্থিক সহযোগিতা করা বা গ্রাম পর্যায় পর্যন্ত অর্থ সরবরাহ করা, এটাও আমাদের একটা পদক্ষেপ ছিল। আর সেই সাথে সাথে আমি আরেকটা বলবো যে আমরা কিন্তু যখন তখনও গবেষণা চলছে, তারপরে আমরা আগাম অর্থ দিয়ে করোনার টিকা কেনার ব্যবস্থাও নিয়েছি। কাজে এখানে আমাদের যারা কাজ করেছেন আমাদের সাথে, শুধু আমাদের সরকারের সকল সদস্য থেকে শুরু করে প্রশাসন, আমাদের আইন শৃঙ্খলাকারী সংস্থা থেকে শুরু করে আমাদের সেনা, নৌ, বিমান বাহিনী, আমাদের বর্ডার গার্ড, আমাদের আনসার বিডিপি, পুলিশ বাহিনী থেকে প্রত্যেকে যেমন কাজ করেছে, সেই সাথে আমার দলের নেতা কর্মী যে যেখানে ছিল, আমাদের সকল সহযোগী সংগঠন, সেই ছাত্রলীগ থেকে শুরু করে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, প্রত্যেকে এবং যাকে যখন যে কাজে বলেছি সবাই নিজের জীবনের ঝুঁকি নিয়েছে, ঘরে ঘরে সকলে সহযোগিতা পৌঁছে দিয়েছে, ত্রাণ পৌঁছে দিয়েছে। এই যে সকলে সম্মিলিতভাবে কাজ করা, কাজে এটা আমার কোনো ম্যাজিক না, বলতে পারেন এটা বাংলাদেশের মানুষের ম্যাজিক। আর আমি যেটা করেছি যে এদেশের মানুষকে আমার বাবা ভালোবেসেছেন, তাদের ভাগ্য উন্নয়নের জন্য তিনি তার জীবনটা পর্যন্ত দিয়ে গেছেন। কাজে এখানে আমি মনে করছি এটা আমার কর্তব্য মানুষের পাশে থাকা। কাজে এখানে ম্যাজিক খুঁজে দরকার নেই, এটা হলো আন্তরিকতা, দায়িত্ববোধ। ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী, আমি জাহিদুজ্জামান ফারুক, আমি জাপান কিউরিও নিউজের কান্ট্রি চিফ। আমার ছোট্ট দুটি প্রশ্ন। অনেকদিন পরে আপনার সংবাদ সঙ্গে আমি অনেকদিন পরে। আজকের এই সফলতার পিছনে আপনার কঠোর পরিশ্রম, নেতৃত্ব নিশ্চিতভাবে প্রশংসার দাবিদার। কিন্তু আগামী 5 বছর আমাদের সামনে যে বড় চ্যালেঞ্জ, দেশকে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিকভাবে সুসংহত করার যে চ্যালেঞ্জ, এরপরেই আমরা এটা অনেক বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের কথা চিন্তা করে আগামী 2024-এর নির্বাচনে আপনি কি অংশগ্রহণের কথা চিন্তা করছেন কিনা? আমার দ্বিতীয় ছোট্ট প্রশ্ন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে যা আপনি অনেক উল্লেখ করেছেন, আমি এগুলো উল্লেখ করতে চাই না। সামাজিক ক্ষেত্রে আজকে রোহিঙ্গাদের যে আশ্রয় দিয়েছেন, সারা বিশ্বব্যাপী আপনি নন্দিত, আমি প্রশংসিত। ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক লেখকদের উপর হয়রানি ও নির্যাতনে
আপনার সরকার সমালোচিত। আমি আপনার মন্তব্য আশা করছি। আপনি তো একটা প্রশ্নে অনেক প্রশ্ন করে ফেললেন। 2024 আসলে তখন না সিদ্ধান্ত নেওয়া যাবে কি করব। তবে 2024-এর মধ্যে আমাদের যে আমরা মানে উন্নয়নশীল দেশ হিসেবে যে গ্র্যাজুয়েশনটা হলো সেটাকে যেন আমরা ধরে রাখতে পারি এবং উন্নয়নশীল দেশ হিসেবে যে চ্যালেঞ্জগুলি আসবে সেগুলি যেন মোকাবেলা করতে পারি সেই প্রস্তুতি কিন্তু আমরা এখন থেকে নিচ্ছি এবং নেব এবং এটা 2024 থেকে 2026 পর্যন্ত এটা আমাদের ধরে রাখতে হবে। আমি সেইটুকু বলতে পারি। আর সেই চ্যালেঞ্জ নেবার জন্য যা যা করণীয় আমি তা করতে প্রস্তুত। আমার মনে হয় আপনার অনেক প্রশ্ন উত্তর এখানেই হয়ে গেল। আর হ্যাঁ, রোহিঙ্গাদের মানবিক কারণে আমরা স্থান দিয়েছি, কারণ আমাদের মনে হয়েছে সেই 1971 সালের কথা। আর এই ব্যাপারে সত্যি কথা বলতে কি আমার ছোটো বোন রেহানা সে আমাকে এই প্রশ্নটাই করেছিল যে 16 কোটি মানুষকে ভাত খাও আর কয়েক লক্ষ মানুষকে খাওয়াতে পারবো না, এত কষ্ট ওরা পাচ্ছে দেখো। সেই কথাটাই আমাকে সবথেকে বেশি শক্তি দিয়েছিল, যার জন্য আমরা তাদেরকে আমাদের দেশে স্থান দিয়েছি এবং তার জন্য থাকার সুন্দর ব্যবস্থাও করে দিয়েছি, আপনারা দেখেছেন। শুধু তাদের জন্য না, আমার নিজের দেশের যারা একেবারে প্রত্যন্ত অঞ্চলে পড়ে থাকা মানুষগুলি, ঘর নাই, বাড়ি নাই, জায়গা নাই, জমি নাই, জীবনে কোনো আশা ভরসা নাই, কোনো মতে ক্ষুণ্ণবৃত্তি করতেই যারা কষ্ট করে বা হাত পেতে চলে, তাদেরকেও একটা ঠিকানা ব্যবস্থা আমরা করে দিচ্ছি মুজিববর্ষে। এটাই আমাদের সবচেয়ে বড় কাজ যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আমরা একটা ঠিকানা দেব, তাদেরটা থাকার জায়গা করে দেব। এবং আমি জানি এটা জায়গা পেলে ওটাই তার অর্থনৈতিক কর্মকাণ্ডের একটা ক্ষেত্র হিসেবে তৈরি হতে পারবে। ধন্যবাদ। নিরাপত্তার বিষয়ে আপনার একটু মন্তব্য চাচ্ছিলাম। সাংবাদিক এবং লেখকদের উপর যে হয়রানি, এটা নিয়ে আপনার সরকার সমালোচিত। আপনার মন্তব্য পেলে খুশি হতাম। কিসের ব্যাপারে? এবং লেখকদের যে হয়রানি ও অত্যাচার ঘটছে এই ব্যাপারে আপনার সরকার ভীষণভাবে সমালোচিত। আপনার একটু মন্তব্য হলে ভালো হতো। এটা হচ্ছে সমালোচনা। মাননীয় প্রধানমন্ত্রী, আমার কথা ডিজিটাল নিরাপত্তা আইন, ডিজিটাল নিরাপত্তা আইনে, হ্যাঁ, তো সেটা দেখুন, আমি একটা কথা বলি, ডিজিটাল বাংলাদেশ যখন গড়ে তুলেছি তখন ডিজিটাল নিরাপত্তা দেওয়াও আমাদের দায়িত্ব। এই দায়িত্বটাও আমাদের পালন করতে হবে এই কারণে যে এই ডিজিটাল পদ্ধতির মাধ্যমে আমাদের দেশের ছোট্ট শিশু থেকে শুরু করে যুবক থেকে শুরু করে তারা কেউ যেন বিপথে না যেতে পারে বা তাদের কোনো রকম মানে অসামাজিক কার্যকলাপ অথবা কোনো ধরনের জঙ্গিবাদ, সন্ত্রাস বা অন্য কোনো ধরনের কোনো ইসের সাথে জড়িত হতে না পারে বা এমন কোনো কাজ না করা যেটা দেশের জন্য ক্ষতি হয়, দেশের মানুষের জন্য ক্ষতির কারণ হতে পারে। সেই জন্যই ডিজিটাল বাংলাদেশ করার সাথে সাথে ডিজিটাল নিরাপত্তা দেওয়া একান্তভাবে অপরিহার্য। এখন এ ব্যাপারে আজকের দিনে আর বেশি কিছু আমি বলতে চাই না, তবে এইটুকু বলবো যে সমালোচনা যারা করছেন তারা করবেই, তবে আপনারা একটা জিনিস তো লক্ষ্য করেছেন যে কারা সব থেকে বেশি সমালোচনা করছে, তারা বাস্তব কথাটা কি একবার উপলব্ধি করতে পারে বা উপলব্ধি করছে? তারা তো তা করছে না। আজকে একটা আমাদের শুভ দিন, এমন কোনো কথা বলতে চাই না, কিন্তু বাংলাদেশের এই পলিটিক্সে আমার বয়স তো 75 বছর, সেই স্কুল জীবন থেকে তো রাস্তায় নামি 62 সাল থেকে কিন্তু পথে পথে মিছিলে মিছিলে যোগ দিয়েছি। কাজে এদেশের সবাইকে আমার মোটামুটি চেনা আছে, শুধু আমি এইটুকু বললাম। আমার কে কোথায় কী কারণে কী বলে সেটাও আমার জানা আছে। হ্যাঁ, কারণ মৃত্যু কাম্য নয়, কিন্তু সেটাকে কেন্দ্র করে একটা অশান্তি সৃষ্টি করা এটাও কিন্তু কাম্য না। বাংলাদেশে 3রা নভেম্বর জেলখানায় 4 জাতীয় নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, তো সেরকম কোনো ঘটনা তো আর ঘটেনি এখনও। কিন্তু যারা সেই হত্যাকাণ্ড ঘটেছিল তাদের সাথেও তো অনেকে গাঁটছড়া বেঁধেছে, আমি দেখেছি। অনেকে অসুস্থ হলে মারা গেলে সেটা কী করা আছে? মাননীয় প্রধানমন্ত্রী,
আমার নাম শাইখ সিরাজ, আমি চ্যানেলাইতে কাজ করি। আজকে এখানে প্রশ্ন করার জন্য আসিনি, আমি আজকের এই বিশেষ দিনটি অন্যদের মতো ইতিহাসে একটা সাক্ষী হওয়ার জন্য এসেছি। আর আপনাকে অভিনন্দন এবং আপনার সাথে আপনার দল এবং আপনার মন্ত্রী পরিষদ থেকে শুরু করে যারা কাজ করেছেন সবার প্রতি আমার পক্ষ থেকে অনেক অনেক মোবারক। একটা বিষয় আমরা খুব এই কোভিডকালীন সময়ে খুব পরখ করেছি খুব কাছ থেকে, যেটা প্রথম দিন থেকে আপনি দেশটাকে সচল রেখেছেন ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে। কোভিডের সেই সংকটকালীন সময়ে যদি এটা না থাকতো চালু, তাহলে আমার মনে হয় যে আমরা অনেকটাই পিছিয়ে যেতাম। এটা আমার ব্যক্তিগত একটা ধারণা থেকে কথা বললাম। আমি আরও খুব ক্লোজলি যদি বলি, আপনি কোনোই থেকে চাপ দিয়ে মুখে ধরতে হবে হাঁচি না দিতে, এটাও চেষ্টা করেছেন শেখানোর জন্য। তো সেই দিক থেকে ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত ছিলেন বলেই আজকে আমরা খুব গর্ব করে বলতে পারি যে কোভিডের এই সময়টাতে আমাদের কোনো ধরনের ব্রেক পেতে হয়নি। খাদ্য নিরাপত্তা থেকে শুরু করে অর্থনৈতিক নিরাপত্তা থেকে শুরু করে সবগুলো বিষয়, এবং এটা নিঃসন্দেহে দূরদর্শিতার একটা বিষয়। সেই দিক থেকে এটাও আমি বিশ্বাস করতে চাই যে স্বল্পোন্নত দেশ থেকে আমরা উন্নয়নশীল দেশে এই গ্র্যাজুয়েশন যখন এসেছি, আর 4 বছর পরে আমরা মূল ঘোষণাটা পাব। আমি মনে করি যে পদ্মা সেতু শুরু হলে দক্ষিণাঞ্চলীয় জেলাগুলোর সাথে আমাদের প্রায় 18টা জেলার সাথে সম্পর্ক তৈরি হবে, অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে। অবশ্যই আপনার পরিকল্পনার ভেতরে আছে 2024-এ আমরা এই গ্র্যাজুয়েশন ঘোষণার সময় পর্যন্ত পরিকল্পনাগুলো ঠিকঠাক থাকলে আমরা পৌঁছতে পারি। আমি ছোট্ট দুটি প্রশ্ন করে আমার বক্তব্য শেষ করব। আপনি প্রথম দিন থেকেই অনেকগুলো প্যাকেজ ঘোষণা করেছেন, তার ভিতরে 3টি প্যাকেজ ছিল। 30,000 কোটি টাকা ছিল সিএসএমই, 3,000 কোটি টাকা ছিল একেবারে ক্ষুদ্র ব্যবসা, আর 5,000 কোটি টাকা ছিল কৃষকদের জন্য। রেগুলার যে সমস্ত ঋণগুলো আছে সেগুলো ভালোভাবে গেছে, কিন্তু সিএসএমইতে আমি যতটুকু আজকে পর্যন্ত দেখেছি সেটা খুব ভালোভাবে যায়নি। সেখানে 60% পর্যন্ত প্রণোদনা প্যাকেজগুলো এ পর্যন্ত হয়েছে, কিন্তু 1 বছর পার হয়ে গেছে। আর যেটা 5,000 কোটি টাকা কৃষির ফসলের বাইরে, সেটার অবস্থা এরকম। এই দুটি বিষয়। আর যাদের জন্য আমরা আজকে ভালো আছি, যে আমাদের গ্রাম বাংলা থেকে চলে যাওয়া প্রবাসী বাঙালি যারা রেমিটেন্স পাঠাচ্ছে, আপনি 2% নগদ প্রণোদনা দিয়েছেন বলেই তো তারা টাকাগুলো পাঠিয়েছে। তারা বিদেশে যাতে আরেকটু ভালো থাকতে পারে, এই বিষয়টি আপনি দেখবেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দেখুন, আমরা কিন্তু যখন আমরা এই যে বিভিন্ন ধরনের প্রণোদনা দেই, আমরা একটা মোটামুটি হিসাব করেই দিয়েছিলাম, কিন্তু আপনি জানেন যে আমাদের কৃষক বর্গা চাষি, তাদেরকে কিন্তু বিনা জামানতে আমরা কৃষি ঋণ দিয়ে থাকি, তাদের জামানতও লাগে না। তো যারা বিনা জামানতে পায় তারা তো আর এই ঋণ গ্রহণ করতে আসেনি, এটা হলো বাস্তবতা। তাছাড়া কৃষকদের যেমন সারের দাম কমিয়ে, যেটা 90 টাকা ছিল তাকে আমরা 12 টাকা দিয়েছি, বীজের ব্যবস্থা করা সব কিছু, এবং ধান কাটা আমরা তো আমাদের দলের লোকদেরও নামিয়ে দিয়েছি, সেই সাথে বোধহয় সমাজের সর্বস্তরের মানুষ নেমে তাদেরকে সাহায্য করেছে। কৃষকের খরচ কিন্তু সেখান থেকে বেঁচে গেছে। আর আমরা সবসময়, আমি করোনা ভাইরাসের যখন ধাক্কাটা আসলো, আমি সবার আগে একটা কথাই বলেছি যে আমাদের ফসল আমাদের উৎপাদন করতে হবে, আমাদের খাদ্য নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে, আমাদের খাদ্যের ব্যবস্থা আমরা করব, যাতে করে এর কারণে যেন কোনো রকম দুর্ভিক্ষ দেখা দিলে আমাদের দেশের মানুষজনের কষ্ট না পায়। আমরা কিন্তু সেই কাজটাই সবসময় করেছি। প্রণোদনার টাকা আমরা দিয়েছি, এখন কেউ নি, তারপরেও আমরা যতদূর পেয়েছি খোঁজ করে করে যেখানে যেখানে দেওয়া প্রয়োজন, এবং আমরা অনেক ক্ষেত্রে যেমন গার্মেন্টসে ধরেন 5,000 টাকা ঘোষণা দিল, সেখানে প্রায় আমরা 10,000-এর উপরে টাকা দিয়েছি। এরকম অনেক ক্ষেত্রে বেশি দিতে হয়েছে, অনেক ক্ষেত্রে হয়তো কম খরচ হয়েছে, কিন্তু এটা কোনো হিসাবে, এরকম হিসাবের বিষয় না। কিন্তু এটার দেখবেন আপনি ফলাফলটা কী। আমাদের এই প্রণোদনার ফলে শ্রমিক কর্মহীন হয়নি, বা আমাদের কৃষক বসে থাকেনি, বা আমাদের উৎপাদন হ্রাস পায়নি,
অন্ততপক্ষে তার উপর এবার শুধু করোনা না, তিনবার ভয়াবহ বন্যা, সেই সাথে আবার ঘূর্ণিঝড়, প্রাকৃতিক দুর্যোগটাও কিন্তু এর সঙ্গে ছিল। সেটা আপনাদের দেখতে হবে। এই প্রাকৃতিক দুর্যোগ কিন্তু আমরা মোকাবেলা কিন্তু একটা জায়গায় মোকাবেলা আমরা করেছি, তার জন্য সর্বতভাবে সহযোগিতা আমরা করেছি। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি কৃষি নিয়ে অনেক কাজ করেন। আর প্রবাসীদের কথা বলবো, হ্যাঁ, প্রণোদনাই শুধু দেয়নি, অনেক ক্ষেত্রে প্রবাসীদের আমরা নগদ অর্থ সাহায্য পাঠিয়েছি। সেটা হয়তো অনেকে আপনারা জানেন না, নগদ অর্থ সাহায্য কিন্তু আমরা অনেককে দিচ্ছি। আবার যারা আটকা পড়েছে, স্পেশাল প্লেন পাঠিয়ে তাদের ফেরতও এনেছি। কাজে সর্বতভাবে, এবং যেসব দেশে যারা ছিল তাদেরকে আমরা অনুরোধ করে তাদের থাকার ব্যবস্থাও আমরা করে দিয়েছি। কাজে তাদের কথা আমরা সবসময় চিন্তা করি এবং তাদের জন্য আমরা ব্যবস্থা রাখি। এত কাজ করেছি, অত বলতে গেলে তো মেলা সময় লাগবে, তো বোধহয় রাত ভোর হয়ে যাবে। ধন্যবাদ। আপনারা খুঁজে খুঁজে বের করেন। হ্যাঁ, বলেন। কে? মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম রেজওয়ান, আমি মাছরাঙা টেলিভিশনে কাজ করি। মাইকটা কেমন খসখস করতেছে, সাউন্ডটা ভালো আসে না। হ্যালো, হ্যাঁ বলেন। আমার নাম রেজওয়ান, আমি মাছরাঙা টেলিভিশনে কাজ করি। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে এই যে ট্রানজিশন হচ্ছে, এটা জাতি হিসাবে এটা আমাদের খুবই একটা গর্বের বিষয়। কিছুদিন আগে আপনি একটা বক্তব্যে বলেছেন, বাংলাদেশ যত এগিয়ে যাচ্ছে ততই বাংলাদেশের উপরে আঘাত আসে, এটা আপনি বলেছেন। রিসেন্টলি আল জাজিরা চ্যানেলে একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে, যেটাকে আপনার সরকারের পক্ষ থেকে যে প্রতিক্রিয়া দেওয়া হয়েছে, এটি একটি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে এরকম। এই ব্যাপারে আপনার কাছ থেকে আমরা কোনো মন্তব্য এখনো পাইনি, যদি আপনি এই সুযোগে এই সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানান। ধন্যবাদ। দেখেন, আমার কোনো প্রতিক্রিয়াও নাই, আমার কোনো কিছু বলারও নাই। কারণ একটা চ্যানেল কী বলছে না বলছে, কী করছে না করছে, সেটা দেশবাসী বিচার করে দেখবে, দেশের মানুষই বিচার করে দেবে, যেটা কতটুকু সত্য, কতটুকু মিথ্যা, আর কতটুকু বানোয়াট, আর কী উদ্দেশ্যে তারা করছে, সেটাও বড় কথা। এখানে আরেকটা বিষয় আমি একটু বলতে চাই। একটা কথা মনে রাখবেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি, আত্মস্বীকৃত খুনি, তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল। যে খুনিরা একটা দেশের রাষ্ট্রপতি শুধু না, ৭৫-এ জাতির পিতাকে হত্যার পর জিয়াউর রহমান এসে তাদেরকে মুক্ত করে তাদেরকে মন্ত্রী, উপদেষ্টা এবং সরকারের অংশীদার বানায়। যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী কর্মকাণ্ডে যারা লিপ্ত, আমরা তাদেরও বিচার করেছি। সেই সাথে দুর্নীতি, লুটপাট, অন্যান্য অপরাধের সঙ্গে যারা জড়িত, যেমন 10টা অস্ত্র মামলা, 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে শুরু করে এই ধরনের বহু ঘটনার সঙ্গে জড়িত, তাদেরও বিচার হয়েছে। আর যাদের বিচার হয়েছে সাজাপ্রাপ্ত, তারা, তাদের দোসর, তাদের পরিবার, তারা কি চুপ করে বসে থাকবে নাকি? তাদেরও কিছু আমরা দেখি, তাদেরও কিছু ইন্ধন আছে। আর সেই সাথে বাংলাদেশের রাজনীতিতে তো একটা অদ্ভুত একটা মিথস্ক্রিয়া দেখা যায়, যে আল্ট্রা লেফট আল্ট্রা রাইট সময় সময় এক হয়ে যায়। আমাদের অপরাধটা কি, সেটাই তো আমার বড় প্রশ্ন। সরকার হিসেবে আমরা দেশের জন্য যেভাবে কাজ করেছি, এগিয়ে নিয়ে গেছে 12 বছরের মধ্যে, আপনারা একবার চিন্তা করে দেখেন তো 2008 সালে কী অবস্থা ছিল, 7 সালে কী অবস্থা ছিল, বা 2001 সালের থেকে, সেই নির্বাচনের সময় থেকে 2008 পর্যন্ত, নির্বাচনের আগ পর্যন্ত কী পরিস্থিতি বাংলাদেশের ছিল, একবার স্মরণ করেন। আপনারা সাংবাদিকরাও স্মরণ করেন, দক্ষিণ অঞ্চলে তো সাংবাদিকরাই যেতে পারতো না। সেই রকম একটা বিধ্বস্ত এবং বিশৃঙ্খল অবস্থার মধ্যে যখন 2008-এ নির্বাচনে জয়ী হয়ে 2009-এ সরকার গঠন করি, তার পরপরও তো কতগুলি ঘটনা ঘটানো হলো। সেগুলো সামাল দিয়ে এবং প্রতি পদে পদে সমস্ত বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা কি খুব সহজ কাজ? তারপর আমরা করতে সক্ষম হয়েছি। আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে, এবং এটাকে আমাদের ধরে রাখতে হবে, এটাকে আমাদের স্থায়ী করতে হবে, সাস্টেনেবল করতে হবে, এবং আমরা তা পারবো, সে প্রস্তুতি আমাদের আছে। কারণ আমাদের অর্জনটা এত বেশি, যে মাত্রাগুলি দেওয়া আছে তার থেকে অনেক বেশি অর্জন আমাদের আছে, আর ভবিষ্যতে আমরা আরও বেশি করব, এবং সেটা করার জন্য আমাদের প্রস্তুতিও আছে, পরিকল্পনাও আছে।
আমরা সেগুলি সব ঠিকঠাক করেই কিন্তু কাজ করি। কাজে বাংলাদেশের স্বাধীনতা যারা চায় নাই, যারা জাতির পিতাকে হত্যা করেছে, যারা গ্রেনেড হামলা করে আমাকে হত্যা করার চেষ্টা করেছে, যারা এই দেশটাকে অস্ত্র চোরা কারবারি, ড্রাগ চোরা কারবারি, দুর্নীতির একটা আখড়ায় পরিণত করে নিজেদের ভাগ্য করতে ব্যস্ত ছিল, তারা বাংলাদেশের উন্নতিটা মানবে কিভাবে বলেন? তারা তো এটা মানতে পারে না। তাদের তো চেষ্টাই থাকবে বাংলাদেশকে কিভাবে বদনাম করতে, বাংলাদেশের দুর্নাম করতে, সেটাই তো আমরা দেখতে পাচ্ছি। তবে এটা আমি চিন্তা কিছু আমি মনে করি চিন্তার কিছু নেই, দেশবাসীকে আমি বলবো এটা নিয়ে চিন্তার কিছু নেই। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, এবং এগুলি মোকাবেলা করে এগিয়ে যাওয়ার মতো সে সক্ষমতা আমাদের আছে, জনগণের আছে। কারণ এটা তো মুষ্টিমেয় গোষ্ঠী, এটা হলো বাস্তবতা। আর কোন চ্যানেল কি বললো না বললো ওটা শুনে তো আমার রাজনীতি না। আমার দেশের মানুষের জন্য কতটুকু করতে পারলাম সেটাই আমার রাজনীতি। যারা বলতে থাকবে বলতে থাকুক, বলাটাই তো তাদের কাজ, আর জনগণের কাজ করাটা এটা আমাদের কাজ। মাননীয় প্রধানমন্ত্রী, আমি লাবণ্য ভূঁইয়া, আমি এশিয়ান টেলিভিশনে কাজ করি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ জানাতে চাই যে এমন একটি সুন্দর সময় আপনার প্রেস কনফারেন্সে আসতে পেরেছি সেজন্য। কারণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে এমন একটা সুখবর নিঃসন্দেহেই বাংলাদেশের সকল মানুষের জন্য অনেক খুশির খবর। মাননীয় প্রধানমন্ত্রী, এই সুযোগে আমরা আমাদের মাননীয় উপদেষ্টা সভাপতি জয়কে ধন্যবাদ দিতে চাই এই কারণে যে তিনি ডিজিটাল বাংলাদেশ করেছিলেন বলেই কিন্তু আজকে ভার্চুয়ালি আমরা আপনাকে দেখতে পাচ্ছি এবং আপনার সাথে এই প্রেস কনফারেন্সে অংশ নিতে পারছি। এবং এই করোনার সময় আমরা দেখেছি যে সারা বিশ্বে আসলে ডিজিটাল বাংলাদেশের কতটা প্রয়োজন ছিল। তিনি যে স্বপ্ন দেখিয়েছিলেন তা বাস্তবায়ন করেছেন বলেই কিন্তু আজকে বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ। মানে প্রধানমন্ত্রী, আমার প্রশ্নটা হলো যে সারা বিশ্বে যখন করোনা আক্রান্ত তখন কিন্তু যখন ভ্যাকসিনের একটা কথা আসলো তখনই আপনি 130টা দেশ ইতিমধ্যে কিন্তু এখনো ভ্যাকসিন পায়নি, কিন্তু আমরা অনেক দ্রুত সময়ের মধ্যে ভ্যাকসিন পেয়েছি। তো আমি সেই কথাগুলো জানতে চাই আসলে মাননীয় প্রধানমন্ত্রী, এটা কিভাবে সম্ভব হলো যে এত দ্রুত গতিতে আপনি বাংলাদেশের মানুষকে এই ভ্যাকসিন কিভাবে আমাদেরকে উপহার দিলেন সেটা জানতে চাই। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে এই 7ই মার্চ হতে যাচ্ছে, আমাদের একটি দল বিএনপি তারা 7ই মার্চ পালন করতে যাচ্ছে, এই ব্যাপারে আপনার বক্তব্য কি? ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আমি আগেই বলছি যে করোনা ভাইরাস মোকাবেলার জন্য যা যা করণীয় আমরা এই মহামারী দেখার সাথে সাথে আমরা কিন্তু পদক্ষেপ নিয়েছি। আর টিকাগুলি তখনও গবেষণা চলছে, আমরা কিন্তু অ্যাডভান্স টাকা দিয়ে বুকিং করে ফেলেছিলাম যে যেখানেই পাওয়া যাক আমরা আগে আনবো, আমার দেশের মানুষকে সুরক্ষা দেব, এটা আমাদের নীতিগত সিদ্ধান্ত। যেমন আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আমি নির্দেশ দিয়েছি যে আমাদের স্কুল কলেজ এখন প্রাইমারি থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত সমস্ত শিক্ষক এবং কর্মচারী যারা আছে তাদেরকে টিকা দিতে হবে। এবং বিশ্ববিদ্যালয়ে যারা হোস্টেলে থাকে তা WHO নির্দেশ মতো যে বয়স পর্যন্ত দেওয়া যাবে না তার উপরে বয়স থেকে সকলকে টিকা দিতে হবে। এবং এটা আমরা দেব কারণ আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুব দ্রুত খুলতে চাই, পড়াশোনার পরিবেশটা ফিরিয়ে আনতে চাই। সাথে সাথে আমরা সবসময় এটাই চিন্তা করছি যারা মানুষের জন্য কাজ করে সবসময় মানুষের পাশে থাকতে হয়, তাদের টিকা দেওয়াটা আগে। কিন্তু আমরা সারা গ্রাম পর্যায় পর্যন্ত প্রচার চালাচ্ছি যেন সবাই এই টিকা নিতে আসে। এবং আজকে আমরা ইতিমধ্যে আমি নির্দেশ দিয়েছি যে আরও 3 কোটি ডোজ কেনার জন্য আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিচ্ছি, যাতে করে আমাদের যেটা আছে এটা প্রথম ডোজ দেওয়ার সাথে সাথে দ্বিতীয় ডোজ আমরা শুরু করব, সাথে সাথেই যেন আবার আমাদের হাতে এসে যায়, যেন একটা মানুষও এই টিকা থেকে বাদ না যায়, তার ব্যবস্থা আমরা নিচ্ছি। এবং প্রয়োজনে যদি কোনো দেশ উৎপাদন করতে না পারে আমাদের দেশ উৎপাদন করতে পারবে। আমি আমাদের বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে ইতিমধ্যে বলছি যে কারা কারা এটা করতে পারবে তার জন্য প্রস্তুত থাকা, এবং এখানে মানে সিড যাতে আনা যায় তার ব্যবস্থা করা যায় কিনা সেটাও আমরা এখন দেখছি।
কাজে মানুষকে সুরক্ষা দেওয়া এটা তো আমার কর্তব্য। আমি প্রধানমন্ত্রী হিসেবে শুধু না, আমি জাতির পিতার কন্যা, এটা হচ্ছে সবথেকে বড় কথা। সেই হিসেবেই আমি মনে করি আমার এটা কর্তব্য, আমরা করে যাচ্ছি। আর অন্য বিষয়ে আর বেশি কিছু বলার নাই। তো ঠিক আছে, ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী, আমি জয় মামুন, এটিএন বাংলায় কাজ করি। তাইটাই আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে এই করোনার মধ্যে 1 বছর পরে আপনার ভার্চুয়ালি হলেও আপনার সামনাসামনি আমরা আসতে পেরেছি, কথা বলার সুযোগ পাচ্ছি। এই যে এলডিসি থেকে আমরা উত্তীর্ণ হচ্ছি, এটি বাংলাদেশের জন্য খুবই আনন্দের খবর, আপনার জন্য আনন্দের খবর, আমাদের সকলের জন্য। এবং আমি খুব মনে করতে পারি যে 2009 সালে আপনি দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হওয়ার পরে ইস্তানবুলে এলডিসি সম্মেলনে বক্তব্য রেখেছিলেন এবং সেদিনই আপনি বলেছিলেন যে কি প্রক্রিয়ায় বাংলাদেশ উত্তীর্ণ হবে এবং সেই রোডম্যাপ ধরেই বাংলাদেশ আজকে এগুলো। আপনার সেদিনের সেই পরিকল্পনা যে কতটা সফল ছিল আজকে সেটি প্রমাণিত হলো, এই জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আমি আসলে দুটো প্রশ্ন করার সুযোগ নিতে চাই, যদি আপনি উত্তর দেন। প্রথমত, ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তার কথা আপনি বলেছেন, আমরা স্বীকার করি অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু এই আইনের কিছু কিছু অপপ্রয়োগের অভিযোগ পাওয়া যাচ্ছে এবং আপনি প্রকারান্তরে বলেছেন যে কারাগারে একটি মৃত্যুর ঘটনা ঘটেছে একজন লেখকের, সেটি নিয়ে বাংলাদেশে এখন অনেক কথাবার্তা হচ্ছে। এরকম ঘটনা যাতে আর না ঘটে সেজন্য আপনার তরফ থেকে যদি একটি স্পষ্ট সতর্কবাণী থাকে তাহলে আইনের অপপ্রয়োগ কমতে পারে বলে অনেকে মনে করেন। এটি একটি ছোট্ট প্রশ্ন। করোনা ভাইরাসের টিকা প্রসঙ্গে আপনি কবে টিকা নেবেন এটি মানুষ জানতে চায়। ধন্যবাদ। দেখুন, আইন তার আপন গতিতে চলে। এখন আইনের অপপ্রয়োগ হচ্ছে কি না এটা হলো দৃষ্টিভঙ্গির ব্যাপার। কারণ কোনটা আপনার কাছে অপপ্রয়োগ আর কোনটা অপপ্রয়োগ না, এটা একটা আপেক্ষিক ব্যাপার। কিন্তু আমি তো মনে করি যে আইন তার নিজ গতিতেই চলছে এবং চলবে। যদি কেউ অপরাধ না করে তার বিচারে শাস্তি হবে না, কিন্তু আদৌ অপরাধ হচ্ছে কি না বা এমন কোনো কাজ করছে কি না যেটা দেশের ক্ষতি হচ্ছে বা জনগণের ক্ষতি হচ্ছে, সেই কাজ থেকে বিরত করা ডিজিটাল বাংলাদেশে আমরা করে দিয়েছি। আজকে সে কারণে আপনাদের সঙ্গে অনেকদিন পর হলো দেখা করতে পারছি। আর ডিজিটাল বাংলাদেশ হয়েছিল বলেই বাংলাদেশের অর্থনৈতিক চাকাটাও আমরা সচল রাখতে পেরেছি বা আমাদের প্রশাসনিক কার্যক্রম আমরা চালাতে পারছি, আইন শৃঙ্খলা রক্ষী সংস্থারা তারা কাজ করতে পারছে, প্রত্যেকেই কাজ করতে পারছে। এটা না হলে তো আমরা পারতাম না, হয়তো আমরা এগোতেও পারতাম না, কোথায় যে কী ঘটতো জানতেও পারতাম না। তো সেটা আমরা করতে পেরেছি। কিন্তু আমি তো আগেই বললাম যে আপনি সুযোগটা নেবেন, কিন্তু সেই সুযোগটা যেন মানুষের জন্য ক্ষতিকারক না হয় সেটা অবশ্যই দেখতে হবে। আর আমি টিকা অবশ্যই নেব, তবে আগে আমার দেশের মানুষের কত % মানুষটাকে নিতে পারলো, দিতে পারলাম, সেটা আমি আগে দেখতে চাই। কারণ আমার একটা টিকার জন্য যদি আরেকটা মানুষের জীবন বাঁচে সেটাই তো সবচেয়ে বড় কথা, তাই না? আমি তো আছি 75 বছর বয়সের, আজ আছি কাল নেই, হায়াত মহিত কে বলতে পারে, যে কোনো সময় যে কেউ আমরা মারা যেতে পারি। কিন্তু আগে আমি খোঁজ নিচ্ছি যে আমাদের একটা টার্গেট করা আছে, এই সংখ্যা পর্যন্ত আগে আমি নির্দিষ্টভাবে দেব, এটা যখন হবে তারপরে আমারটা আমি নেব, যদি বেঁচে থাকি, মানে টিকা বাঁচে তখন দেব, এটাই তো বাস্তবতা। মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা বললেই আপনি সবচেয়ে খুশি হন। বঙ্গবন্ধু কন্যা প্রিয় নেত্রী শেখ হাসিনা এবং আপনার পাশে বসে আছেন আমাদের আরেক বঙ্গবন্ধু কন্যা শ্রদ্ধেয় শেখ রেহানা। আপনাদের দুজনকে সম্বোধন করে আজকে বিশেষ দিনে সামান্য একটা দুটো কথা বলতে চাই। নেত্রী, আমাদেরও হয়তো আপনি বললেন আপনার 75 বছর, কিন্তু আমাদেরও রাজপথে 40 বছর হচ্ছে। এই 75-এর পরে 2 পাতার লিফলেট, আপনার কাছ থেকে টাকা নিয়ে 4 পাতার লিটল ম্যাগাজিন দিয়ে আমাদের জীবন শুরু। সেদিন বঙ্গবন্ধুর নামে কজন কথা বলতো, কজন 15ই আগস্টে আমরা লেখা ছাপতে পারতাম, কত জাতীয় পত্রিকা, কজন বঙ্গবন্ধু লিখতো, আপনি আমাদের চেয়ে সবার চেয়ে বেশি জানেন। আপনার বিরাট সাফল্য
আজকে আপনার সঙ্গে যারা ছিল তারা তো আছেই, আরেকটা অংশ সত্যি সত্যি আপনার কাজে মুগ্ধ হয়ে কনভার্ট হয়েছে। শাইখিরাজ ভাই আপনার অসংখ্য প্রশংসা করলো, আমি খুশি হয়েছি। আরেকটা বড় অংশ এখন আপনার প্রশংসা না করে পারে না, কিন্তু আবার মাঝখানে একটু কিন্তু বলে, সব ভালো কিন্তু এরা ঠিক হয়ে যাবে নেত্রী। আর একটা ক্ষুদ্র অংশ বিএনপি, জামাত, ফ্রিডম পার্টি যারা আল জাজিরা প্রোডাকশন করেছে, আমাকে জিজ্ঞেস করেছিল এই প্রোডাকশন সম্পর্কে, আমি কি অসাধারণ, শুধুমাত্র ক্রেডিট লাইনটা দেওয়া হয়নি। যদি শেষে লিখতো একটি বিএনপি, জামাত, ফ্রিডম পার্টি প্রোডাকশন, তাহলে আমাদের আর এত কথা বলতে হতো না। সুতরাং এবং আমি নিশ্চিত খবর নিলে জানা যাবে যে এটা একটা পেইড ডকুমেন্টারি। টেলিভিশনগুলি আমরা তো একটু কাজ করি, কিছু নিজে ইউজ করে, কিছু স্লট বিক্রি করে পেইড ডকুমেন্টারি করে। আমার ধারণা আল জাজিরা একটি পেইড ডকুমেন্টারি বাই বিএনপি, ফ্রিডম পার্টি, কিন্তু এত ভুলে ভরা, এত অসঙ্গতিতে ভরা, সুতরাং মান অত্যন্ত খারাপ নেত্রী, এটাকে পাস মার্কও দেওয়া যাচ্ছে না। সুতরাং আজকে নেত্রী আমরা একটু হাসি ঠাট্টার মধ্যে থাকি। বাংলাদেশের ইতিহাসে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট থেকে শুরু করে সকল ক্ষেত্রে, ফরেন পলিসির ক্ষেত্রে আপনাকে বিশ্বের নেতারা মানে মাস্টার ব্যালেন্সের জন্যই সবচেয়ে বেশি প্রশংসা করেন। জীবন জীবিকার সমন্বয় করতে যে সব দেশ লেজে গোবরে করে ফেলেছে। কেউ জীবন বাঁচিয়েছে, জীবিকা বাঁচাতে পারে নাই, কেউ জীবিকা বাঁচাতে গিয়ে উল্টা হয়ে গেছে। বাংলাদেশ মেড এ ফাইন ব্যালেন্স সকল ক্ষেত্রে, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আপনি ফাইন ব্যালেন্স করেছেন। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট থেকে শুরু করে সকল অ্যাক্টই আপনার হাতে ফাইন ব্যালেন্স হবে, আমাদের বিশ্বাস আছে। আজকে শুধুই সেলিব্রেশনের নেত্রী এবং আমাদের বোন প্রিয় নেত্রী শেখ রেহানা, আপনারা দুজন সামনে আছেন আজ আমাদের সেলিব্রেশনে। তবে ডিজিটাল বাংলাদেশ নেত্রী আমাদের একটু ক্ষতিও করে ফেললো। এই যে আপনারা আমাদের মধ্যে ডিজিটাল ডিভাইড তৈরি করে দিল। আমি অন্তত প্রেস কনফারেন্সের দিন আপনাকে সামনের থেকে দেখতে পারতাম, এখন এই ডিজিটাল প্রযুক্তি সেটাও কেড়ে নিল নেত্রী। থ্যাংক ইউ, জয় বাংলা। জি ধন্যবাদ। এই ডিজিটাল আসে দেখে তো তাও একটু আসতে মানে অন্তত একটু দেখা হলো, আর এটা যদি না হতো তাও তো দেখা হতো না। কারণ এই করোনার কারণে আমার তো বন্দি জীবন, 2007 সালে বন্দি ছিলাম ছোট জেলে, এখন একটা বড় জেলে বন্দি আছি। কিন্তু এইটুকু সুবিধা আছে যে ডিজিটাল পদ্ধতিতে সারা দেশের সাথে যোগাযোগ করতে পারি। মোবাইল ফোন একসময় কারো হাতে ছিল না, আমরাই মোবাইল ফোন সকলের হাতে তুলে দিয়েছি। তার মাধ্যমে আমার নেতা কর্মী যে যেখানে আছে তাদের সঙ্গে কথা বলতে পারি। আর আমাদের সাথে যারা কাজ করে যাচ্ছেন প্রত্যেক অন্তত আন্তরিকতার সাথে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে। এই যে মানুষের সেবা করার জন্য যে দায়িত্ববোধ এবং কর্তব্যবোধ আমি দেখেছি, সেটাই সব থেকে বড় শক্তি। আর তার জন্য আজকে আমরা এই মানে বলবো যে বাংলাদেশ আজকে একটা ধাপে উঠে আসতে পারছে। নইলে এই করোনা ভাইরাসের মধ্যেও যে আমরা এটা উঠতে পারবো এটা অনেকেই ধারণা করতে পারেনি, কিন্তু আমরা পেরেছি। কারণ আমি দেখেছি যে আমি যে যাদেরকে নিয়ে কাজ করি আমার প্রশাসনের প্রত্যেকেই এত আন্তরিকতার সাথে কাজ করেছে, প্রত্যেকটা মিনিস্ট্রি আন্তরিকতার সাথে কাজ করেছে, আর আমার অফিস তো আছে সকলে, যার ফলে এই রেজাল্টটা আমরা পেয়েছি। সত্যি আজকে আমাদের আনন্দের দিন, আজকে আমাদের এটা সেলিব্রেট করার দিন। তো সবাইকে আমি ধন্যবাদ জানাই। আর কথা হচ্ছে যে একটু কিছু বলবে, কিছু সমালোচনা করে বা কিছু সুনাম করে, তার মাঝখানে আবার একটু কিন্তু দেবে। তো ওই কিন্তুটাকে আপনি মনে করেন যে ধরেন তো কোনো তরকারিতে একটু লবণ আর মরিচ বেশি দিয়ে ফেললো তো, বা এরকমই হবে, একেবারে মানে সব কিছু ফ্ল্যাট হলে তো ভালো লাগবে না। তো সেটাই মনে করেন যে একটু লবণ বা মরিচের মাত্রা বেশি হয়, তো সেটা মনে করেই নিলে হবে, এটা গায়ে মাখলে চলবে না। আমি জানি, আমার আত্মবিশ্বাস আছে যে আমি কতটুকু কী করছি, কী করতে পারবো, বা দেশের জন্য কতটুকু করব, এটা বাবা মার কাছে শেখা। কাজেই এদেশের মানুষের জন্যই কাজ করতে চাই, আর কোনো কিছু না। আমার একটাই লক্ষ্য যে বাংলাদেশটাকে একটা জায়গায় আমি তুলে দিয়ে যেতে চাই। তো আজকে আমরা সেই উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছি, এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় অর্জন। সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি। আর দেখা হবে, এই মহামারী চলে যাবে, আবার আমরা নিশ্চয়ই দেখা করতে পারবো, সবই পারবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই দোয়া করি। মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম মঞ্জুরুল ইসলাম, আমি ডিবিসি নিউজে কাজ করি।
মিষ্টির প্রসঙ্গ আসছে, নিশ্চয়ই আপনি উত্তর দেবেন। তার আগে জানবার মাননীয় প্রধানমন্ত্রী 2041 সালে উন্নত দেশের সুসংবাদটিও আমরা আপনার মুখ থেকে শুনবো। আমার মুখ থেকে? বয়স কত? সেই প্রত্যাশা এবং সেই দোয়া সারা বাংলাদেশের মানুষের। আমার একটু ছোট্ট প্রশ্ন, এই যে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে যাবার জন্য আপনার অভিজ্ঞতা থেকে যে আমাদের মূল চ্যালেঞ্জগুলো কি, কোন জায়গায় জনগণের সতর্ক থাকা উচিত সেই লক্ষ্যে পৌঁছবার জন্য, যদি আপনার মুখ থেকে আজকে নির্দেশনা পাই। অনেক ধন্যবাদ। এটা হলো 2021 আর আমার বয়স 75, তো 20 যোগ দিলে কত হয়? তো 95। তো আমি সে সময় অদিন বেঁচে থাকবো আর কাজ করবো? পাগল নাকি? মঞ্জু, তোমার একটা পিটানি দিতে হবে সামনে পেলে। এটা কখনো সম্ভব না। কিন্তু হ্যাঁ, আমি তো ক্ষেত্রটা তৈরি করে দিয়ে যাচ্ছি, সব প্রস্তুত করে দিচ্ছি। আমাদের নতুন প্রজন্ম এগিয়ে নিয়ে যাবে দেশ, তারা করবে। এবং তার জন্য আমি 2041 পর্যন্ত 21 থেকে 41 প্রেক্ষিত পরিকল্পনা করে দিয়েছি। 2100 সাল পর্যন্ত ডেল্টা প্ল্যান করে দিয়েছি। এরই ভিত্তিতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হবে এবং সময়ের সাথে এই জিনিসগুলি পরিবর্তন হবে এবং সেইভাবে পরিকল্পনায় এগোলে নিশ্চয়ই দেশ এগিয়ে যাবে এবং অবশ্যই আমরা উন্নত দেশে প্রতিষ্ঠা পাবো। অতদিনও লাগবে না, তার আগেই আমরা হতে পারবো, এতে কোনো সন্দেহ নেই। কারণ আমরা তো প্রত্যেকটা এলাকা হিসেব করে করে আমরা উন্নয়নের কাজ করে যাচ্ছি, যে কোনো অঞ্চলের মানুষ যেন অবহেলিত না থাকে। আজকে উত্তরবঙ্গে মঙ্গা নাই, দক্ষিণ অঞ্চল সবসময় যারা প্রাকৃতিক দুর্যোগে সবসময় পর্যদস্ত থাকতো, সেখানেও আমাদের ব্যাপক কর্মসূচি চলছে। পদ্মা সেতু হওয়ার পরে সে কষ্টটাও থাকবে না। এভাবে পাহাড়ি অঞ্চলগুলিতে আমরা রাস্তাঘাট করে দিয়ে সেখানেও আমরা উন্নয়ন করে দিচ্ছি এবং এমনভাবে আমরা পরিকল্পনা নিচ্ছি যে সে অঞ্চলের মানুষের কোনো কষ্ট থাকবে না। তো এভাবে আমরা কিন্তু শুধু গোটা দেশ বা একটা অঞ্চল হিসেব করেও কিন্তু আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছি। কাজে এটা উন্নত দেশ হবে, এটা কেউ ঠেকাতে পারবে না, এটা আমরা করতে পারবো। তবে আমি করে যাব এত কথা না বললেই ভালো, অতদিন কেউ বাঁচে নাকি? আর বাঁচলেও সে সময় বুড়ো তুত্তুরি হয়ে যেয়ে কাজ করতে পারবো নাকি? তো যাই হোক, সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাই। শেষ করি এখন। যদি আমার ভালো লাগছে কথা বলতে, তবে আমি মনে করি যে আজকে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে যে মানে একটা স্বীকৃতিটা পেলাম, এটাই সব থেকে বড় অর্জন। আর এই খবরটা আমি কার কাছ থেকে সর্বপ্রথম পাই? শেখ রেহানা। তার কাছে অনবরত ওখান থেকে খবর আসতে থাকে এবং সেই প্রথম আমাকে 9:30টার সময় জানায়। যাক, আমি সবাইকে আবার ধন্যবাদ দেই এবং ধন্যবাদ দিয়ে এটাই বলবো যে সামনে এগিয়ে যাওয়ার সব রকম প্রস্তুতি আমাদের আছে। উন্নয়নশীল দেশ হিসেবে কী কী করণীয় সে ব্যাপারেও আমাদের চিন্তাভাবনা রয়েছে, সেটাও আমরা পদক্ষেপ নিচ্ছি এবং আমরা কারোর মুখোমুখি না, আমরা নিজের পায়ে দাঁড়াবো, আত্মমর্যাদা নিয়ে চলবো, বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবো এবং আমাদের উন্নয়নের কাজ আমাদের নিজেদের বাজেট থেকেও আমরা করতে পারবো। সে ব্যাপারেও আমরা যথেষ্ট আমাদের পরিকল্পনা রয়েছে, আমরা সেভাবেই চলবো। শুধু অনুরোধ করবো যে সবাই যার যার স্ব দায়িত্ব পালন করেন। আর আমার এটাই থাকবে আপনাদের কাছে যে আপনারা স্বাস্থ্য সুরক্ষাটা মেনে চলেন। সবাই একটু মাস্কটা পরে নিন, হাত বা টিকা নিলেও কিন্তু স্বাস্থ্য সুরক্ষাটা একটু মেনে চলেন। আমারটাও সাথে আছে, কথা বলার জন্য মানে করছিলাম, এখন পড়ে নিলাম। সবাইকে ধন্যবাদ, দেখাবে আবার। খোদা হাফেজ। স্যার, মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহণ ক্রমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। সমবেত সুধীমণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে আপ্যায়নের ব্যবস্থা রয়েছে। সবাইকে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এখানে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণ নিয়ে গণভবন থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছিলেন প্রধানমন্ত্রী। আমরা এতক্ষণ ছিলাম সেখানে। কারো মৃত্যু কাম্য নয়, তবে সেটাকে কেন্দ্র করে বিশৃঙ্খলাও কাঙ্ক্ষিত নয়। লেখক মুশতাকের মৃত্যু প্রসঙ্গে প্রধানমন্ত্রী কথা বলেন। বিকেলে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, কেউ যাতে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ বা দেশের ক্ষতি করতে না পারে সেজন্য ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে। এর আগে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার চূড়ান্ত সুপারিশপত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন অর্থমন্ত্রী। প্রজন্মকে উৎসর্গ করেন প্রধানমন্ত্রী। বলেন, এই প্রজন্ম বাংলাদেশকে আরও সামনে এগিয়ে নিয়ে
উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলবে। আরেক প্রশ্নের জবাবে আল জাজিরা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, একটা চ্যানেল কি বলল না বলল তাতে কিছু আসে যায় না, দেশের মানুষই বিচার করবে কোনটা সঠিক। এই শুভ মুহূর্তে আমি দেশ ও দেশের বাইরে অবস্থানরত বাংলাদেশের সকল নাগরিককে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের উন্নয়ন সহযোগীদের ধন্যবাদ জানাচ্ছি। জাতির পিতার কন্যা হিসেবে জনগণের একজন নগণ্য সেবক আমি। সেই সেবক হিসেবে এই কৃতিত্ব অর্জনের সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আমি এই অর্জনকে উৎসর্গ করছি আমাদের দেশের নতুন প্রজন্মকে, তরুণদের জন্য, যারা আজকের বাংলাদেশকে আরও সামনে এগিয়ে নিয়ে উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলবে। অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছে বামপন্থী ছাত্র সংগঠনগুলো। না হলে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও এবং বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাত্রার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে কর্মসূচির ঘোষণা দেন নেতারা। এছাড়া লেখক মুস্তাক আহমেদের মৃত্যুর কারণ বের করা সহ আরও 3 দফা দাবি জানানো হয়েছে। কারাবন্দী লেখক মুস্তাক আহমেদের মৃত্যুর প্রতিবাদ ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল করে সাধারণ ছাত্র পরিষদ। পরে রাজু ভাস্কর্যে অবস্থান নেয় তারা। এ সময় সংগঠনের নেতারা বলেন, এই আইনের মাধ্যমে মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, তাই এই আইন বাতিলের দাবি জানান তারা। পরে ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে 2 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। আমরা আগামী 1 মার্চ রাজু ভাস্কর্য থেকে জবাই দিয়ে ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে আমরা ঘেরাও কর্মসূচি পালন করব। সরকার যদি এই দাবিগুলো মেনে না নেয় তাহলে আমরা শুধু মন্ত্রণালয়ে ঘেরাও করে বসে থাকবো না। আগামী দিনে আমরা ওই গণভবন, ওই বঙ্গভবন সেটাও ঘেরাও কর্মসূচির মাধ্যমে এদেশের ছাত্র তরুণ যুবতা তাদের অধিকার প্রতিষ্ঠা করবে। জাতীয় প্রেস ক্লাবেও ডিজিটাল আইন বাতিলের দাবিতে মানববন্ধন করেছে বাম সংগঠন ও সাধারণ ছাত্র পরিষদ। এ সময় নেতারা অভিযোগ করেন, নিজেদের নিরাপত্তায় আইনকে ব্যবহার করছে সরকার। আজকে এখানে সমাবেশ হয়েছে, একই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সমাবেশ হচ্ছে। আমাদের দাবি কিন্তু এক ও অভিন্ন। একটাই দাবি, এই বিতর্কিত কালো আইন বাতিল করতে হবে এবং মোস্তাককে যেভাবে আমাদের একজন বক্তা বলেছেন জুডিশিয়ারি হেফাজতে হত্যা করা হয়েছে, এই হত্যাকাণ্ডের সঠিক বিচার করতে হবে। এদিকে লেখক মুস্তাকের মৃত্যুর ঘটনা তদন্তে 2 সদস্যের কমিটি গঠন করেছে গাজীপুর জেলা প্রশাসন। 2 কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রাথমিকভাবে জেনেছি সে বাথরুমে গিয়ে পড়ে গেছে। এখন সেখান থেকে তাকে ডাক্তার দেখে রেফার করতে সময় নিয়েছে কিনা বা কি অবস্থা, এগুলোই আমার। ডিজিটাল নিরাপত্তা আইনে গাজীপুরে চাল আলুর দাম বেড়েছিল বলে জানান কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। যে কোনো বিষয়ে সঠিক তথ্য সরবরাহ করতে জরিপ সংস্থার প্রতি আহ্বান জানান তিনি। শনিবার জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন মন্ত্রী। আমার প্রশ্নই ওঠে না। আমরা ভর্তুকি আমরা বলি না, এটাকে আমরা বলি প্রণোদনা, আমরা বলি সহযোগিতা, আমরা বলি বিনিয়োগ। কৃষিতে আমাদের বিনিয়োগ অব্যাহত থাকবে। আমরা যান্ত্রিকরণে 50% আমরা দিচ্ছি, প্রণোদনা দিচ্ছি। তার অর্থ কি? তার অর্থ হলো এটা আমরা বিনিয়োগ করছি। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরেকবার। কারো মৃত্যু কাম্য নয়, সেটাকে কেন্দ্র করে বিশৃঙ্খলাও কাঙ্ক্ষিত নয়, সংবাদ সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী। শাহবাগ থেকে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি, না হলে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও। শেখ মুজিবের 7ই মার্চের ভাষণ ঐতিহাসিক, বললেন ফখরুল। মুক্তিযুদ্ধের চেতনা নষ্ট করেছেন জিয়া, মন্তব্য কাদেরের। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।